লাকি বুঝতে পারলো না কেন সোনালী গুপ্তা তাকে নিজে থেকেই কাজে নিল। লাকির মনে অনেক কৌতূহল দানা বাঁধল। ছোট্ট এই জুসের দোকানের ভেতরে অনেক রহস্য জমে রয়েছে, আর সঙ্গে রয়েছে তার রহস্যময় মালকিন। লাকি তাই সোনালীর দেওয়া কাজটা নিতে রাজি হয়ে গেল। সে বলল, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে কবে থেকে কাজে আসব? সোনালী বলল, কাল থেকে কাজে চলে এসো। এর মধ্যে আমার যদি কোনো দরকার পড়ে আমি তোমাকে ডেকে নেব। আর শোনো, কলেজ শেষ হওয়ার পরেই চলে আসবে। এখানে ফাঁকিবাজি যত কম করবে তত তাড়াতাড়ি কাজ শিখতে পারবে। সোনালীর কথা শুনে লাকি নিজের থেকে আর কিছু বলল না, শুধু মাথা নেড়ে সমর্থন জানিয়ে দোকান থেকে বাইরে বেরিয়ে এলো। লাকি বেরিয়ে যাওয়ার পর ডলি সোনালীকে বলল, ম্যাডাম, আপনি তো জানেন আমাদের দোকান যে কোনো দিন বিক্রি হয়ে যাবে, তার মধ্যে আপনি এই ছেলেটাকে আবার কাজে রাখলেন কেন? সোনালীর নিজের কাছেই যেন উত্তরটা রেডি ছিল না, তাই সে একটু ইতস্তত করে তারপর গম্ভীরভাবে ডলিকে বলল, আসলে ছেলেটার জামা কাপড়, চেহারার বিবর্ণ অবস্থা দেখে আমার দয়া হলো। তাছাড়া এই দোকানটা তো কলেজের ছেলেমেয়েদের জন্যই এত রমরমিয়ে চলে, তাই ওদের যদি আমরা একটু সাহায্য না করি তাহলে কারা করবে? আসলে সোনালী ভয় পেয়ে গেছে। সে ভাবলো একটু আগে যা ঘটেছে, লাকি যদি এখান থেকে বেরিয়ে কলেজে সব রটিয়ে দেয় তাহলে খুব বিশ্রী একটা ব্যাপার হবে। কলেজের ছেলেমেয়েরা এখানে সব সময় ভিড় করে, তারা যদি লাকির মুখে সোনালী সম্বন্ধে এরকম অস্বস্তিকর গল্প শোনে তাহলে কি ভাববে কে জানে। বরং ছেলেটাকে দেখে মনে হলো সে অভাবের মধ্যে রয়েছে, তাই তার মুখ বন্ধ করার জন্য এটাই সব থেকে ভালো উপায় বলে সোনালীর মনে হলো। মালিকের নামে উল্টোপাল্টা কথা রটাতে সে ভয় পাবে, চাকরি হারানোর ভয় থাকবে তার। তাছাড়া সোনালীর ছেলেটাকে দেখে বেশ ওবিডিয়েন্ট বলে মনে হলো, তাই ওকে দিয়ে কিছু ব্যক্তিগত কাজও করিয়ে নেওয়া যাবে। অন্যদিকে লাকির এত ধকলের পর খুব ক্লান্ত লাগলো। সে কলেজের হোস্টেলে ফিরে এলো। হোস্টেলে ফিরে এসে সে তার বন্ধু অরিত্র, অমিত আর প্রীতমকে ডেকে বলল, শোন না, আমি তোদের একটা কথা বলতে চাই। সবাই আগ্রহ নিয়ে লাকির কথা শুনলো। অরিত্র বলল, বল না, আমরা তো তোর কথা শোনার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। প্রীতম একটু ইঙ্গিতপূর্ণভাবে হেসে বলল, চারিদিকে খবর ছড়িয়েছে তোকে আর রাধিকাকে নাকি জোড়ায় দেখা যাচ্ছে। এই ব্যাপারটাই একটু আলোকপাত করলে ভালো হয় নাকি? কিভাবে কি হলো আমরা তো কিছুই জানি না, তাই বলছি আর কি। ওদের বকবক শুনে লাকি হেসে ফেলে বলে, আমি কি কথা বলবো, তোদের তো জানার ইচ্ছের কোনো শেষ নেই। তবে ঠিকই শুনেছিস, রাধিকা আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, আর এই কারণেই তোদের সঙ্গে আমার কয়েকটা কথা আছে। অবশ্য যদি বলার সুযোগ পাই তবে বলবো। বন্ধুদের মুখে হাসি ফুটে উঠল। অরিত্র বলল, এত ভালো কথা আর আমরা বলার সুযোগ দেবো না মানে? বল এবার তুই কি বলবি, আমরা আর কোনো প্রশ্ন করছি না। লাকি হেসে ফেলে, তার বন্ধুদের দিকে তাকিয়ে বলে, সত্যি কথা হলো তোরা আমার জন্য যা করেছিস আমি কখনো ভুলবো না। বিপদের সময় আমার পাশে থাকার জন্য থ্যাঙ্কস। এতদিন পরে হস্টেলে নিজের ঘরে থাকা তোদের জন্যই সম্ভব হলো, কিন্তু আজ থেকে আমি আর এখানে থাকতে পারবো না। লাকি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওর বন্ধুরা ওকে ছেঁকে ধরলো, জিজ্ঞাসা করলো, কেন? লাকি একটু লাজুক হেসে বলল, আসলে রাধিকা আর আমি একসঙ্গে থাকবো বলে একটা ঘর ভাড়া নিয়েছি, আজ থেকে ওইখানেই থাকবো। লাকির উত্তর শুনে ওর বন্ধুরা অবাক হয়ে গেল। একদিকে ওদের ভালোও লাগলো লাকি আর রাধিকার সম্পর্কের কথা শুনে, আবার লাকিকে ছেড়ে দিতেও ওদের মন চাইল না। অরিত্র লাকিকে বলল, আচ্ছা বুঝলাম, এটাও বুঝলাম রাধিকার কাছে যাওয়ার জন্য তুই খুবই ব্যস্ত হয়ে উঠেছিস, কিন্তু আজ নয়। আজকের দিনটা তোর ওর সঙ্গে থাকা হবে না, কারণ আজ আমরা তোকে ছাড়বো না। লাকির উত্তরের অপেক্ষা না করেই প্রীতম বলে উঠল, হ্যাঁ আজ নয়, আজ আমরা সবাই মিলে একটু আনন্দ করিনি। কাল থেকে তুই যেখানে যার সঙ্গে ইচ্ছে থাকিস, আমাদের কোনো আপত্তি নেই। অমিত তাড়াতাড়ি একটা চেয়ার নিয়ে দরজার কাছে গিয়ে বসে পড়ল আর বলল, লাকি, ক্ষমতা থাকে তো আজ রাতে এই দরজা দিয়ে বেরিয়ে দেখা। অমিতের এই কাণ্ড দেখে লাকি, অরিত্র আর প্রীতম হেসে ফেলল। লাকি বলল, অমিত এদিকে আয়, তোকে আর বাড়াবাড়ি করতে হবে না, আজকে রাতটা আমি এখানেই তোদের সাথেই কাটাবো। এর মধ্যে হঠাৎ অরিত্র নিজের ফোনটা নিয়ে এসে লাকিকে বলল, দেখ লাকি, দৃষ্টি আবার লাইভ করছে। প্রীতম বলল, হ্যাঁ আমিও দেখেছি, মেয়েটা কিছু লোক হাসাতে পারে। লাকি ঠিক বুঝতে না পেরে অবাক হয়ে ওদের দিকে তাকায়। প্রীতম নিজের ফোনটা এনে দেখালো। লাকি এক ঝলক দেখেই ফোনটা প্রীতমকে ফেরত দিয়ে দিল। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিজের বিছানায় শুয়ে পড়ল। ততক্ষণে বাকি সবাই ফোন হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়েছে। লাকি প্রথমে রাধিকাকে মেসেজ করে জানিয়ে দিল যে সে আজ ফিরছে না। তারপর দৃষ্টির লাইভ স্ট্রিমিং খুলে দেখতে শুরু করলো। লাকি দেখলো দৃষ্টিকে তার মোবাইল স্ক্রিনে খুব বিধ্বস্ত লাগছে। তার চুল খুলে উস্কো খুস্কো হয়ে রয়েছে, তার মুখের মেকআপ পুরো ধেবড়ে গেছে। তাও সে খুব জোশের সঙ্গে হেসে হেসে বলছে,
বন্ধুগণ, আপনারা সবাই যারা এখানে আছেন, আমাকে যা করতে বলবেন আমি সেটাই করে দেখাবো। কিন্তু একটাই অনুরোধ, আপনারা আমাকে লাইক দিতে ভুলবেন না। মন খুলে লাইক দিন। অরিত্র উত্তেজিত হয়ে নিজের বিছানা থেকেই চেঁচিয়ে লাকিকে বলল, আরে লাকি, দৃষ্টি একটু আগে কি করলো দেখলি? লাকি মাথা নাড়িয়ে না করলো। অরিত্র লাকিকে বলল, একটু আগে কিছু লোক দৃষ্টির কাছে ডিমান্ড করেছিল 50 বার তার মাথাটা গোল করে ঘোরাতে। দৃষ্টি কিছু না ভেবেই করতে শুরু করে দিয়েছিল। তারপর এত জোরে ওর মাথা ঘুরলো যে সে টলতে টলতে নিচে পড়ে গেল। লাকি বুঝতে পারলো দৃষ্টি ওই 3,50,000 টাকার জন্য এই সব করে বেড়াচ্ছে। সবাই দৃষ্টিকে নিয়ে হাসাহাসি করলো, আর দৃষ্টি পুতুলের মতো যে যা বলছে তাই করতেই থাকলো। আসলে দৃষ্টি ভালো করেই জানে রাহুলের টাকা ফেরত না দিলে রাহুল সত্যি ওর বড় রকমের ক্ষতি করে দেবে। দৃষ্টি নিজেকেই নিজে বোঝালো, নিজের প্রাণ দেওয়ার থেকে লোকের ইচ্ছে পূরণ করে টাকা রোজগার অনেক ভালো। সে নিজে সারাদিন সোশ্যাল মিডিয়াতে রিল দেখতো, তাই সে জানতো কি ধরনের লাইভ করলে তাড়াতাড়ি ভিউয়ারের চোখে পড়া যাবে। কিন্তু সেরকম কোনো লাভ তার ক্ষেত্রে হলো না। এখনো পর্যন্ত সে মাত্র 200 টাকা ইনকাম করলো, আর 500 জন তার সাবস্ক্রাইবার ছিল। দৃষ্টি ভাবলো, এইভাবে সে তো সারা জীবনেও রাহুলকে তার টাকা ফেরত দিতে পারবে না। এদিকে তার হাতে সময় আছে মাত্র 1 মাস। 1 মাস পর রাহুল কি করবে তাই নিয়ে দৃষ্টির মনে খুব ভয় হলো। দৃষ্টির লাইভ দেখতে দেখতে অরিত্র লাকিকে বলল, লাকি, দৃষ্টি তোকে খুব জ্বালিয়েছিল না? তোর হয়ে আমি ওকে একটু মজা দেখাই। লাকি বিরক্ত হয়ে অরিত্রকে বলে, আরে ছাড় না, ওসব ফালতু ব্যাপারের মধ্যে না যাওয়াই ভালো। যা করছে করতে দে, তুই এর মধ্যে ঢুকিস না। কিন্তু ততক্ষণে অরিত্র নিজের ডিমান্ড চ্যাট বক্সে লিখতে শুরু করেছে। লাকি নিজের ফোনে দেখলো অরিত্রর ডিমান্ড স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে। অরিত্র লিখছে, টেবিলের ওপর দাঁড়িয়ে পড়ো আর ওখান থেকে নিচে ঝাঁপ মারো। অরিত্র এটা লিখে 2টো চায়ের কাপের ইমোজি পাঠিয়ে দিল। 2টো চায়ের কাপ মানে 60 টাকা। অন্যদিকে দৃষ্টি সঙ্গে সঙ্গে নিজের ফোনটাকে প্রথমে আলমারির ওপর সেট করলো, তারপর নিজে একটা টুলে পা রেখে টেবিলের ওপর দাঁড়িয়ে বলল, স্যার, আপনি যা বলেছেন আমি সেটাই করছি। আমি এখন এই টেবিল থেকে নিচে ঝাঁপ দিচ্ছি। বলার সঙ্গে সঙ্গে দৃষ্টি টেবিলের ওপর থেকে নিচে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার আগে ওর পা কেঁপে উঠল। ও ব্যালেন্স হারিয়ে আগেই নিচে পড়ে গেল। ভারী কোনো জিনিস পড়ার শব্দ পেয়ে পাশের ঘর থেকে তার রুমমেটরা চলে এলো। তারা দৃষ্টিকে ধরে তুলল। ভাগ্য ভালো যে দৃষ্টি নিজের হাত দিয়ে আগেই নিজেকে বাঁচিয়ে নিয়েছিল, তা না হলে আজ হাত পা ভাঙার সম্ভাবনা ছিল। বন্ধুদের সাহায্যে সোজা হয়ে দাঁড়িয়েই দৃষ্টি প্রথম কথা বলল, দেখুন স্যার, আমি আপনার কথা মতো কাজটা করে ফেলেছি। সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে একটা বিয়ারের গ্লাসের ছবি দেখা গেল, তার মানে 200 টাকা। অরিত্রর পাঠানো বিয়ারের গ্লাসের ইমোজি দেখে দৃষ্টি খুব খুশি হলো। অরিত্র লাকিকে জিজ্ঞাসা করে, কেমন লাগলো লাকি? অরিত্রর এই আচরণটা লাকির ভালো লাগেনি। সে ভেতরে ভেতরে রাগ পুষছিল। এবার সে চিৎকার করে বলে উঠল, তুই দৃষ্টিকে দিয়ে অন্য কিছু তো করাতে পারতি, এটা তোর মাথায় এলো কি করে? যদি পড়ে ওর হাত পা ভাঙতো তখন পারতিস ঘরে চুপ করে বসে থাকতে? এক্ষুনি ওকে হাসপাতাল নিয়ে ছুটতে হতো। অরিত্র নিজেও মনে মনে একটু অস্বস্তির মধ্যে ছিল, তাই ও দৃষ্টির পারিশ্রমিক বাড়িয়ে 60-এর জায়গায় 200 করে দিয়েছিল। লাকির কথা শুনে সে চুপচাপ আবার নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। লাকি আবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো দৃষ্টি এখনো লোকের কথা মতো আজে বাজে কাজ করে যাচ্ছে। লাকির দৃষ্টিকে দেখে খুব খারাপ লাগলো। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোন বন্ধ করে শুয়ে পড়বে ভাবলো। আজ সারাদিন সকাল থেকে প্রচুর ধকল গেছে তার, তাই লাকির ঘুমও এসে গেল। কিন্তু ঠিক তখনই লাকির কানে এলো যে নতুন খেলা শুরু হলো, পিকে টাইম। দৃষ্টি নিজের ফোনের স্ক্রিনে অবাক হয়ে তাকিয়ে দেখে সেখানে একটা নতুন খেলার নতুন ইনভিটেশন এলো। এই খেলাটা সে আগে জানতো না। দৃষ্টি যেরকম কন্টেন্টের ওপর লাইভ করছিল, এই খেলাতে এরকম আরো একজন কম্পিটিটর আছে। এই দুজনের মধ্যেই খেলা চলবে, পুরোটা লাইভ হবে। যে জিতবে সে মোটা টাকা পাবে। যেহেতু ভিউয়ার্স অনেক, তাই টাকার অঙ্কটাও বেশি, 1 লাখ টাকা। দৃষ্টি চমকে উঠল, তাহলে তো তার অর্ধেক সমস্যা এখানেই সমাধান হয়ে যাবে। সে মনস্থির করলো যেভাবেই হোক তাকে এই খেলায় জিততেই হবে। আর কিছু চিন্তা না করেই দৃষ্টি নিজেকে এই খেলায় এনরোল করে নিল। উল্টো দিকের প্রতিদ্বন্দ্বী শি নামের আরেকটা মেয়ে, বলা বাহুল্য সেটা ওর আসল নাম নয়। দৃষ্টি দেখলো অন্য মেয়েটাকে দেখতে বেশ ভালো, তার রুমে দর্শকের সংখ্যা অনেক বেশি। খেলা শুরু হলো। দুজনের রুমের পাশেই তাদের স্কোর কার্ড দেওয়া রয়েছে। দৃষ্টি বুঝতে পারলো শিকে হারাতে গেলে তাকে নতুন কিছু করতে হবে। সে দর্শকদের উদ্দেশ্যে বলল, হ্যালো, আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আপনারা আমার সঙ্গে শেয়ার করুন। আমার অ্যাকাউন্টে আপনাদের রিওয়ার্ড আসতে আসতেই আমি সেটা করে দেখিয়ে দেবো। শি এর ফলোয়াররাও আমাকে রিকোয়েস্ট করতে পারেন,
আমি সবার অনুরোধ রাখার জন্য তৈরি আছি। সিয়ের বেশ কয়েকজন ফলোয়ারের দৃষ্টির কথা ভালো লাগলো না। তাদের মনে হলো দৃষ্টি বড্ড বেশি রুড হয়ে কথাগুলো বলছে। দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হলো। লাকি অবাক হয়ে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে ভাবলো, দৃষ্টি কি পারবে এই খেলায় জিততে? দৃষ্টি কি এই খেলায় জিতে 1,00,000 টাকা পাবে, নাকি লাকি দৃষ্টির জীবনে কোনো নতুন আশা নিয়ে আসবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন।